গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। তো আগের দিনের ভিডিওয়ে আলোচনা করেছিলাম ব্রেন স্ট্রোককে কীভাবে আটকাবেন। তো আজকে আলোচনা করব, যদি রাস্তাঘাটে বা বাড়িতে কারো ব্রেন স্ট্রোকের মতো সিচুয়েশান তৈরি হয়, কীভাবে অ্যানালাইজ করবেন যে তার ব্রেন স্ট্রোকই হয়েছে এবং তৎক্ষণাৎ কোন কোন চিকিৎসা করালে এই প্রাণঘাতী রোগের হাত থেকে তাকে আবার নতুন জীবন ফিরিয়ে দেবেন, আবার সে স্বাভাবিক হয়ে উঠবে। তো আজকের ভিডিওটা সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তো সকলকে রিকোয়েস্ট করব শেষ অবধি আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ফিজিও সুব্রত। ব্রেন স্ট্রোক পেশেন্টকে অ্যানালাইজ করতে শুধু একটি ছোট্ট রুলস খালি মাথায় রেখে দেবেন। বি ফার্স্ট রুলস। বি ফর ব্যালেন্স, ই ফর আইস, এফ ফর ফেস, এ ফর আর্ম, এস ফর স্পিচ, টি ফর টাইম। বি ফর ব্যালেন্স। ব্যালেন্স মানে হঠাৎ করে যদি কোনো পেশেন্ট দুর্বল হয়ে পড়ে বা তার মাথা ঘোরে, তো তাকে তৎক্ষণাৎ ব্যালেন্স চেক করুন যে সে হাঁটতে পারছে কি না বা তার শরীরে কোনো অঙ্গ দুর্বল হয়ে পড়ছে কি না। সেটা ডান দিক হতে পারে, বাঁ দিক হতে পারে। ই ফর আইস, চোখ বন্ধ হচ্ছে কি না বা একটা চোখ বন্ধ হচ্ছে, একটা চোখ বন্ধ হচ্ছে না, যদি এই রকম সিচুয়েশান তৈরি হয়। এ ফর ফেস, যদি দেখেন মুখের কোনো একটি অংশ একদিকে বেঁকে যাচ্ছে, যে কোনো একটি অংশ, হয় ডান দিক হতে পারে, বাঁ দিক হতে পারে। আর্ম, একটা হাত ওপর দিকে তোলার চেষ্টা করুন, দেখবেন নেমে যাচ্ছে কি না। বিপরীত হাতটা চেষ্টা করুন, দেখবেন এটা দাঁড়িয়ে আছে, এটা পড়ে যাচ্ছে, এটা ওপরে আছে, তাহলে জানবেন যে শরীরে কোনো প্রবলেম দেখা দিয়েছে। এস ফর স্পিচ। স্পিচ প্রবলেম হচ্ছে কিনা, মানে কথাগুলো বলতে বলতে জড়িয়ে যাচ্ছে কিনা। তো এই ধরনের সিমটম যদি বডির মধ্যে দিয়ে দেয়, তাহলে 100% শিওর হয়ে যাবেন যে সেই ভদ্রলোকের ব্রেন স্ট্রোকই হয়েছে। তো লাস্ট টি ফর টাইম, আর দেরি করা যাবে না, কারণ ব্রেন স্ট্রোক হওয়া মাত্রই ব্রেনের মধ্যে যে হ্যামারেজ তৈরি হয়, তো সেটা থেকে আমাদের ব্রেনে যে নিউরন, যে সেল থাকে, সেটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। 1 মিনিটে কয়েক লক্ষ মিলিয়ন সেল ড্যামেজ হয়ে যায়। তো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে। তো আর লেট করা যাবে না। তো কোথায় নিয়ে যাবেন? অবশ্যই নিউরো ফেসিলিটি যুক্ত হসপিটালে নিয়ে যাবেন, যেখানে নার্ভের ডাক্তার 24 ঘন্টা থাকে। যদি এই ধরনের হসপিটালের সন্ধান পান বা অনেকটা দূরে হয় আপনার বাড়ি থেকে, তাহলে লোকাল ভালো সরকারি হসপিটালে নিয়ে যান, যেখানে অন্তত ফেসিলিটিসগুলো আছে। সিটি স্ক্যান, এমআরআই করার মতো, কারণ সিটি স্ক্যান, এমআরআই 24 ঘন্টার মধ্যেই দরকার। যদি পেশেন্টের সিটি স্ক্যান, এমআরআই তৎক্ষণাৎ হয়ে যায়, তার ট্রিটমেন্ট যদি প্রোটোকল অনুযায়ী চলে, তাহলে পেশেন্ট কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো সিটি স্ক্যান, এমআরআই কেন দরকার? আমাদের ব্রেন স্ট্রোক 2 প্রকারের হয়, একটা হ্যামারেজিক স্ট্রোক, একটা ইসচেমিক স্ট্রোক। হ্যামারেজিক স্ট্রোক কি? আমাদের মস্তিষ্কের মধ্যে যে শিরা ধমনীগুলো আছে, সেই শিরা ধমনীগুলো রক্তের উচ্চ চাপে ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে রক্ত আমাদের মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং রক্ত যখনই ছড়িয়ে পড়ে তখনই আমাদের শরীরের মধ্যে যে কোনো অঙ্গে, যে দিকটা হবে, যদি ডান দিকে হয় বাঁ দিকে লক্ষ্য করবেন, যদি বাঁ দিকে হয় ডান দিকে লক্ষ্য করবেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। ইসচেমিক স্ট্রোক কি? আমাদের রক্তে ক্লট তৈরি হয়, নিশ্চয়ই আপনারা জানেন যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের ফলে ছোট ছোট ক্লট তৈরি হয়। সেই ক্লট যদি আমাদের শিরা বা ধমনীর মধ্যে গিয়ে আটকে যায়, তার পরবর্তী যে অঞ্চল আছে, সেই অঞ্চলে আর রক্ত গিয়ে পৌঁছায় না, তো তাকে ইসচেমিক স্ট্রোক বলা হয়। তো এই ক্লটটাকে সরাবেন না হ্যামারেজ হয়েছে সেই রক্তটাকে সরাবেন, তো সেটা কনফার্ম করে দেবে সিটি স্ক্যান বা এমআরআই, যে তার ইসচেমিক স্ট্রোক হয়েছে কি হ্যামারেজিক স্ট্রোক হয়েছে। তো ডেফিনেটলি সিটি স্ক্যান, এমআরআই লাগবে। তো নিউরো ফেসিলিটি ডক্টরের কাছে কেন যেতে বলছি? এখন যে আপডেট মেডিসিন, তো অ্যাজ এ নিউরো ডক্টররা সেটাকে প্রোভাইড করতে পারবে। অলরেডি আমার 2-1টা নিউরো ডক্টরের সাথে কথা হয়েছে এই বিষয় নিয়ে, যে তারা বলছে 24 ঘন্টার মধ্যে যদি কোনো পেশেন্ট সঠিক সেটআপে চলে আসে, তো তাকে তাড়াতাড়ি সেই ধরনের যে ট্রিটমেন্ট প্রোটোকল এসে গেছে, সেইগুলোকে দিয়ে তাকে 1 সপ্তাহের মধ্যে হসপিটাল থেকে হাঁটা চলা করিয়ে, কথা বলিয়ে, হাতের মুভমেন্ট করিয়ে আমরা ছেড়ে দেব। তাই আমি সবসময় বলবো যে অবশ্যই নিউরো ফেসিলিটি যুক্ত নিউরো ডক্টর, এমডি, ডিএম এর মতো মেডিসিন ডক্টর, সার্জেনের মতো ডক্টর সেই হসপিটালে উপস্থিত আছে, সেটা জেনে
বাই ফোন, তবেই পেশেন্টকে নিয়ে যান। আর যদি এফোর্ট না করতে পারেন অবশ্যই গভর্নমেন্ট ভালো জায়গায় নিয়ে যান যেখানে অন্তত এই ফেসিলিটিসগুলো আছে। এবার পরের স্টেজে আসি। মেডিসিন ট্রিটমেন্ট এবার হয়ে গেল 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, কিছু মেডিসিন কন্টিনিউসলি চলবেই। এবার বাড়ি ফিরে তাকে আবার নতুন জীবনে ফিরিয়ে দেওয়া, আবার সে আগের মতো হাঁটা চলা করা, সাইক্লিং করা, মোটরসাইকেল চাপা, এইটা একজনই ফিরিয়ে দেবে, সেটা হচ্ছে একজন ভালো ফিজিওথেরাপিস্ট। তো একজন ভালো ফিজিওথেরাপিস্টের সন্ধান আপনাদেরকে করতে হবে। মিনিমাম 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যেন তার থাকে, এবং শেষ যেটা দেখবেন যে সে পেশেন্টকে কতটা কেয়ার নিয়ে দেখছে। যতটা পেশেন্টের সাথে কোঅপারেশন করে সে কেয়ার নিয়ে দেখবে তত তাড়াতাড়ি পেশেন্ট কিন্তু সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। কারণ এই একটা জায়গায় পেশেন্ট পার্টিকে খুব খেয়াল রাখতে হবে যে কোনোভাবে সে দেখে দিয়ে বেরিয়ে চলে গেল না, আর ঠিকঠাকভাবে কেয়ার করে দেখছে কিনা, তাহলে কিন্তু পেশেন্ট স্বাভাবিক হয়ে যাবে। পেশেন্টের সাথে কোঅপারেশন কতটা ভালো করছে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট, তাকে কতটা মোটিভেট করছে আবার আগের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ একটা মানুষ হাঁটা চলা করছিল, কথা বলছিল, হঠাৎ করে স্ট্রোক হয়ে তার একটা অঙ্গ পড়ে গেল, তার মেন্টাল ডিপ্রেশনটা কোন লেভেলে পৌঁছে যায় সেটা বলুন। তো এই জায়গাটা কাটাবে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট, তার সাথে প্রতিদিন কোঅপারেশন করে। তাকে মোটিভেট করার দায়িত্ব নিতে হবে একজন ফিজিওথেরাপিস্টকে, যে হ্যাঁ আপনি পারবেন, কেন পারবেন না, কত পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে। তো এইভাবে কোঅপারেশন করে যদি মোটিভেট করে তাকে একদম ফুল কেয়ার করে দেখে, তো ডেফিনেটলি আমি বলবো, আমরাও যে সকল পেশেন্ট দেখি তারা যেভাবে সুস্থ হয়ে উঠছে, তো ডেফিনেটলি সব পেশেন্টই সুস্থ হয়ে উঠবে আমার বিশ্বাস। তো এই জায়গাটাকে কাটাতে হবে, মেন্টাল ব্লকটাকে কাটাতে হবে। তো ডেফিনেটলি সব পেশেন্ট সুস্থ হয়ে উঠবে, স্ট্রোক হওয়ার পরেও সুস্থ হয়ে উঠবে। এবং আমি সবসময় বলবো স্ট্রোক পেশেন্ট যেন না হয়। আগের ভিডিওটা দেখুন, বুঝুন, স্ট্রোককে আটকানোর চেষ্টা করুন। কারণ স্ট্রোক হওয়ার পরে আপনার একটা অঙ্গ দুর্বল হয়ে গেল, মস্তিষ্কে ক্ষত হয়ে গেল, যে কোনো মুহূর্তে আবার স্ট্রোক হতে পারে। সেই জায়গাটাকে আটকাতে হবে প্রথমেই। কথাতেই আছে প্রিভেন্ট ইজ বেটার দ্যান কিওর। আমি বলবো প্রিভেন্ট ইজ অনলি কিওর। কারণ রোগ প্রতিকারের দিকে আমাদের গেলে হবে না, প্রতিরোধটাকেই একদম শক্ত, দৃঢ়, মজবুত করে তুলতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রত্যেকেই স্ট্রোকের আগেই কেয়ার নেবেন নিজেদের এবং নিজেদের পরিবারের। আর যদিও ফার্দার স্ট্রোক হয়ে যায় তো সেটাও কিভাবে করবেন সেটাও বুঝে গেছেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার এই প্রচেষ্টা, তো চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনের মাঝে শেয়ার করবেন। আমি চাই প্রত্যেকে সুস্থ থাকুন, সবল থাকুন, আর এই বড় বড় রোগ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখুন।